ভারত নাকি আমেরিকাকে হাসিনা ইস্যুতে সুর নরম করতে বলেছিল, এরকমই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রস্তুত করেছে ওয়াশিংটন পোস্ট। তারা দাবি করেছে একাধিক সময় ভারত আমেরিকাকে দাবি জানিয়েছে যেন হাসিনা ইস্যুতে তারা সুর নরম করে। এই পোস্টের পর, এই প্রতিবেদনের পর সারা বিশ্বে এক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ কেউ ভাবছেন আমেরিকা হয়তো পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করছে ভারতের উপর, যেন সেই চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশে হাসিনাকে পাঠানোর ব্যবস্থা করে ভারত। আর এখানেই যাবতীয় প্রশ্ন, আমেরিকার চাপের কাছে কি মাথা নামাবে আজকের ভারত, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী এখন একসঙ্গে মিটিং করে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন? এই সম্ভাবনা কি তৈরি হচ্ছে? বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে এতটাই কি সহজ? সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। আমি শিবম, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে কি বলা হয়েছে? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইন্ডিয়া আস্কড ইউএস টু গো ইজি অন শেখ হাসিনা বিফোর শি কুইট অ্যাজ পিএম ফ্লেড বাংলাদেশ। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা ইস্যুতে আমেরিকাকে সুর নরম করতে বলেছিল ভারত। বারংবার ক্ষেত্রে এই আমেরিকা শব্দটি বা আমেরিকা দেশটির কথা আমরা ভারত এবং বাংলাদেশ এবং হাসিনা পরবর্তী সময়ে শুনতে পাচ্ছি। খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমেরিকার ষড়যন্ত্রের কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন সেনাবাহিনীর চাপে দেশ ছাড়ার আগে আমেরিকার ইন্ধন এই পুরো বিষয়টার মধ্যে জড়িত আছে, এবং যখন এই ছাত্র আন্দোলন হয়েছিল তখন বিদেশি শক্তির প্রভাব, এই টার্মটিও ব্যবহার করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সেই আমেরিকা একদম ফ্রন্ট ফুটে এসে রীতিমতো হাসিনা ইস্যুতে কড়া বিবৃতি দিল, যেখানে বলতে চাইছে ভারত নাকি হাসিনাকে বিভিন্ন ক্ষেত্রে সুর নরম করতে বাধ্য করেছে আমেরিকাকে। এবার প্রশ্ন হলো, আমেরিকা চাপের কাছে কি মাথা নত করবে ভারত? 70 টাকা পেঁয়াজের দাম, 70 টাকা ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম সম্ভব না। আর যে কেউ বলেছে যে ওই আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়, আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজে হয়ে যাবে। আমি যতক্ষণে দেশে উৎপাদন না করতে পারবো দেশীয় চাহিদা অনুযায়ী, ততক্ষণে আমার অনেকগুলো ইম্পোর্ট নির্ভরতা আছে। আমাদের চিনি, অনেকে বলছে চিনি এক্সপোর্ট হয়, আমাদের 95% চিনি আমাদের ইম্পোর্ট, 99%। আমাদের 1% চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি, 1%, মাত্র 30,000 টন চিনি, যেটি আমাদের 5 দিনের চিনি আমরা দেশে বানাই, আর 360 দিনের চিনি আমরা ইম্পোর্ট করতে হয়। এখন যেটা হলো যে প্রাইস, যেটা বললাম যে মূল্য নির্ধারণ করে দেওয়া, সেই মূল্য ওইভাবে নির্ধারণ করাও অনেক ক্ষেত্রে কঠিন। আমরা যেগুলো মূল্য নির্ধারণ করে দিয়েছি সেগুলো পারবো। দেখুন, দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে যে অবস্থান, ভারত নিঃসন্দেহে এক প্রবল পরাক্রমশালী এবং শক্তিশালী একটা দেশ। আমেরিকা কোনো অবস্থাতেই ভারতকে ডিঙিয়ে, সরাসরি ভারতকে ডিঙিয়ে বাংলাদেশের এই রাজনীতিটাকে কন্ট্রোল করতে চাইবে না। তাই আমেরিকা স্বাভাবিকভাবেই চেয়েছে সামনে এমন একজন থাকুক যেন বকলমে তিনি আমেরিকারই লোক হোক। তা আমি অলরেডি বিভিন্ন প্রতিবেদনে যুক্তি সহ তথ্য নির্ভর আমি আপনাদেরকে তুলে ধরেছি। এবার প্রশ্ন হলো, ভারত কি করবে? দেখুন, এখানে হাসিনার বিরুদ্ধে কিছু অভিযোগ সরাসরি উঠে আসছে। কেউ হাসিনার আমলকে স্বৈরাচার বলেছেন, কেউ বলেছেন হাসিনার যে ভোটাধিকার যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে প্রতিষ্ঠার প্রক্রিয়া, সেটি নাকি অবাধে সম্পূর্ণ হয়নি, সেটা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিভিন্ন অভিযোগ আছে, তবে সব থেকে বড় অভিযোগ যেটা হাসিনার বিরুদ্ধে বিভিন্ন টেলিভিশনে আমরা দেখতে পেয়েছি, তা হলো আয়না ঘর ইস্যু। অনেকে দাবি করছেন আয়না ঘর নামক একটা জায়গা তৈরি করে হাসিনা নাকি বিরোধী দলের নেতাদের সেই অন্ধকার কুঠুরিতে জায়গা দিতেন। সেই আয়না ঘরের তথ্য বা তত্ত্ব সারা বিশ্বের কাছে অজানা ছিল। তাই এটি মানবাধিকার বিরোধী একটি কার্যকলাপ, যা সরাসরি শেখ হাসিনা শাসনকে অন্ধকারে আচ্ছন্ন হতে পারে। এই আয়নাঘর নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন আমি নিঃসন্দেহে বানাবো, তবে তার আগে বলে রাখি, এই মানবাধিকার ভঙ্গন এবং একাধিক মানুষ এই মৃত্যুর সঙ্গে জড়িত আছেন এরকম ধরে নিয়ে জাতিসংঘ, ইউনাইটেড নেশন বাংলাদেশ একটি ট্যুর করতে চাইছে। অর্থাৎ বাংলাদেশে এসে সরাসরি তারা দেখতে চাইছে হাসিনার কার্যকলাপ, এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তারা বুঝতে চাইছে
সত্যি কি হাসিনার শেষ 6টা মাস এরকম ভয়াবহ অবস্থায় কেটেছে বাংলাদেশ? এ তো একটা পার্ট, কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যে ইউনাইটেড নেশন তারা একটি 10 পাতার প্রতিবেদন ফলো করেছে। এই পুরো রিপোর্টটাকে দেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, একটি পিডিএফ আকারে সেই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ব্যাখ্যা করেছে। আপনারা যদি দেখেন সেই ছাত্র আন্দোলনের পরতে পরতে যে কথাগুলো ইউনাইটেড নেশন লিখেছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। কোন কোন বিষয় তারা হাইলাইট করেছেন অনেক বড় পাতায়, অনেক অনেক বড় প্রতিবেদনে। আমি একটু আপনাদের বলে রাখার চেষ্টা করি। On 13 July, the Prime Minister and the Law Minister said that judicial probe announced on 17 July would include 2 more judges। অর্থাৎ 30 জুলাই এবং 17 জুলাই নতুন করে হাসিনা গভর্নমেন্ট এই ছাত্র আন্দোলনটাকে ট্যাকেল করার জন্য নতুন আইন ব্যবস্থার আইন কিছু প্রণয়ন করেন। পরবর্তীকালে উনি যেটা লিখেছেন শেখ হাসিনাকে নিয়ে, 31 July authorities banned the opposition Jamaat-e Islam party and its student wing for their alleged role in violence during the protest। অর্থাৎ ইউনাইটেড নেশন পরিষ্কার ভাবে বলছেন শেখ হাসিনা সরকার 31 জুলাই জামাতে ইসলাম এবং ছাত্র সংগঠনকে ব্যান্ড করেছিলেন। 2 August with demands of the release of detained and the justice for the allegedly killed by law enforcement agency resulting in 1 death and numerous injuries। পরিষ্কার ভাবে বলছেন তারপরে এই বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হয়ে যায় এবং একটি ছাত্রেরও মৃত্যু হয়েছিল এবং নিউমারাস ইনজুরিজ, অনেকে আহত হয়েছিলেন। অর্থাৎ ইউনাইটেড নেশন যে পিডিএফ আকারে যে 10 পাতার রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে তা নিঃসন্দেহে শেখ হাসিনার বিপক্ষে যেতে পারে। এখানেই প্রশ্ন হলো, ভারত ইউনাইটেড নেশনের এই যে জাতিসংঘের যে তথ্য আমাদের বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছে সেটি নিয়ে কি ভাববে, কি পরিকল্পনা করবে? আইন অঘর ইস্যু যেমন হাসিনার বিপক্ষে যেতে পারে, পাশাপাশি ইউনাইটেড নেশন যারা এই হাসিনার এই শেষ 6টা মাসকে ব্যক্ত করেছেন, ছাত্র আন্দোলনকে ব্যাখ্যা করেছেন, তা নিঃসন্দেহে ভয়াবহ। পাশাপাশি বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ইউনাইটেড নেশন পরিষ্কার কিছু বার্তা দিয়েছেন। তারা বলেছেন এই মুহূর্তে কি করা উচিত নতুন অন্তর্বর্তী সরকারের। তারা বলেছেন আপহোল্ড দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড পিসফুলি অ্যাসেম্বলি। অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশিও বলেছেন অ্যাক্টিভলি ডিনাউন্স এনি হিউম্যান রাইট ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজ ইন এনি পার্টিকুলার দোজ কমিটেড বাই দেয়ার ওন মেম্বার্স অ্যান্ড সাপোর্টার্স। পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশে কোনো উগ্রতা এই মুহূর্তে যেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্রয় না দেয়। কিন্তু হাসিনা চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা বা একাধিক ঘরবাড়ি জ্বালানোর মতো যে ঘটনা সামনে এসছে তা নিয়ে কড়া অবজারভেশন ইউনাইটেড নেশনের এই প্রতিবেদনে অন্তত আমি খুঁজে পাইনি। পরবর্তীকালে ইন্টারমেন যে গভর্নমেন্ট হয়েছে, অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে, তাকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে United Nations develop a systematic approach to vetting for any appointments to and to dismissal from the judiciary, সিকিউরিটি সেক্টর অ্যান্ড আদার ইনস্টিটিউশন। তাদের কড়া বার্তা যে আপনারা এই যে জুডিশিয়ারি সিস্টেমের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন করছেন, এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ তৈরি করুন। টেক স্টেপ টু রিস্টোর ডেমোক্রেটিক and rule of law through an inclusive and participatory process guided by human rights। অর্থাৎ হিউম্যান রাইটস যেভাবে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন, যেভাবে রুল প্রণয়ন করেছেন, সেই অনুযায়ী বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ইউনাইটেড নেশনও কার্যত মেনে নিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে এখনো অব্দি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি। তারা ইন্টারিম গভর্নমেন্টকে এইভাবে সহায়তা করতে বলেছে। এবার এখানে প্রশ্ন হলো, ভারত এই রিপোর্টের পর কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সব থেকে ইম্পর্টেন্ট হলো ইউনাইটেড নেশনের সদস্য যারা, তাদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল বিভিন্ন আন্তর্জাতিক দেশের উদ্দেশ্যে এই রিপোর্টে কিছু কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হচ্ছে সাপোর্ট বাংলাদেশ টু এনসিওর এ ট্রানজিশন ইন হুইচ হিউম্যান রাইটস আর ফান্ডামেন্টাল, সাপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং and accountability efforts to ensure remedy for the victims, and support OHCHR in provided assistance to the interim government for the protection of human rights through the transition period। পরিষ্কার বলেছে সমস্ত আন্তর্জাতিক দেশকে এই মুহূর্তে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাকে সমর্থন করতে হবে, সাপোর্ট করতে হবে। এই হলো আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস কমিশন তার প্রকাশ্য রিপোর্ট, যেটি প্রকাশিত হয়েছে আজ। যা প্রকাশ হওয়ার পর ভারতবর্ষের সাথে আমেরিকার সাথে বাংলাদেশ এই যে ত্রিদেশীয় সম্পর্ক তা আমূল বদলাতে শুরু করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি বলে রাখি, এই ভারতকে চাপ দেওয়া কি এতটা সহজ?
আপনারা দেখতে পেয়েছেন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ কিংবা বাংলাদেশ, এই দেশের সেই সরকারগুলি এসছে যারা ভারতের উগ্র বিরোধিতা করেছে। অর্থাৎ ভারত বিরোধিতা এখন একটা রাজনৈতিক ইস্যু। মানুষের সেন্টিমেন্টকে আঘাত করে, মানুষের সেন্টিমেন্টকে কিছু ক্ষেত্রে কাজে লাগিয়ে এই পলিটিক্যাল দলগুলো হয়তো ক্ষমতায় আসে, কিন্তু যদি গভীরে গিয়ে বোঝানো হয় তাহলে দেখা যাবে ভারত এই সব কটা দেশেই কিন্তু তাদের মুন্সিয়ানা সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছেন। আপনি যদি সাম্প্রতিক কিছু উদাহরণ দেখেন তাহলে দেখবেন মালদ্বীপসে যে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে তিনি ভারত বিরোধী স্লোগানের ফলে সেই দেশের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তারপরে ভারত বিরোধী স্লোগানের ফলে সেই দেশের পর্যটন ব্যবসা 42% কমে যায়। ফলে সেই দেশের প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট দল পাঠাতে হয় ভারতকে শুধুমাত্র একটাই অনুরোধ করতে, যেন পর্যটন শিল্প সেই দেশে বেঁচে থাকে, ভারতীয়রা যেন অনেক বেশি করে সেই মালদ্বীপস ভিজিট করেন বা মালদ্বীপসে যান। এই তথ্য আমি আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করতে পারি। দেখুন, আনন্দবাজারের মতো নিউজ পেপার রিপোর্ট করেছিল মালদ্বীপে পর্যটন ফেরতে মন্ত্রীকে ভারতে পাঠাচ্ছেন মইজু, 3 শহরে হবে পর্যটনের রোড শো। অর্থাৎ পরিষ্কারভাবে ভারত বিরোধী হাওয়া তাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি থেকে ভীষণ মাত্রায় কিন্তু এফেক্ট করেছে। আপনারা মনে রাখবেন এর আগেও কাতারে 8 জন নেভি আটক হয়েছিলেন। ভারত কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক আলোচনা করে সেই 8 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনেন। ফলে ভীষণ মাত্রায় আপনারা ধরে রাখুন যে এই ভারত কিন্তু অনেক বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে সফল কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। তার জন্য হয়তো বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি প্রথমে 7 সিস্টার সহ একাধিক ইস্যুতে ভারত বিপক্ষে কথা বলেছিলেন, কিন্তু উনি যখন পর্যবেক্ষক হয়ে গেলেন, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হয়ে গেলেন, তখন কিন্তু কোনোভাবেই ভারত বিরোধী কথা তিনি বলেননি। উল্টে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি একটি লাইভ কনফারেন্সে বিভিন্ন দেশের সামনে সাহায্য চান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে ঘুরতে যাওয়ারও পরামর্শ করেন। শুধু তাই নয়, শুধু এই আমন্ত্রণ নয়, বিভিন্ন ভারতীয় সাংবাদিককেও তিনি বলেছেন বাংলাদেশে গিয়ে যেন বাংলাদেশের অ্যাটমসফিয়ার তুলে ধরা হয়। অর্থাৎ প্রথমে ভারত বিরোধিতার হাওয়া থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে একাধিক স্লোগানিং হলেও বর্তমানে প্রধান উপদেষ্টা বা এই রাজ্যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের বিপক্ষে কোনো কথাই বলতে পারেননি। ফলে এই ভারতকে যদি অন্যভাবে ট্রিট করা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে কঠিন সমস্যার মুখে পড়তে হতেই পারে। পাশাপাশি ইমরান খানের মতো পাকিস্তানের সর্বাধিনায়ক যখন আমেরিকার বিরোধিতা করে তখন কি হয়েছে আমরা সকলেই দেখেছি। ফলে আমেরিকা বনাম ভারত এই চাপ বাংলাদেশ কিভাবে সামলায় তা নিঃসন্দেহে দেখার জন্য আমরা উদ্গ্রীব। তবে বলে রাখি, আমেরিকার কাছে কি ভারত মাথা নত করবে? শেখ হাসিনাকে কি অত সহজেই ফিরিয়ে দিতে পারে? আমার করা অবজারভেশনে মনে হচ্ছে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে অন্তত বর্তমান প্রেক্ষাপটে তুলে দেবে না। যদি আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনালের ডিসিশন হয় তখন এই বিষয়টা হয়তো ভারত রিকনসিডার করবে। 1962 সালে এভাবেই শোনা যাচ্ছিল চীন থেকে ইন্দিরা গান্ধীর সাথে পরামর্শ করে দলাই লামাকে চায়নার হাতে তুলে দিতে সাহায্য করেছিল চীনা গভর্নমেন্ট। ভারত কিন্তু কোনো অতিথির সাথে এই রকম আচরণ করে না। দলাই লামাকে না ফেরানোয় আলটিমেটলি 1962 সালে ইন্দো চীন যুদ্ধ হয় এবং তার পরিণতি কি হয়েছিল আপনারা সকলেই জানেন। ফলে অতিথিকে শত্রুপক্ষ বা দেশে ফিরিয়ে দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে ভারত কিন্তু এতটা বিশ্বাসঘাতকতা করবে না বলেই আমার মনে হয়। কিন্তু জাতিসংঘের এই রিপোর্ট বা আমেরিকার এই প্রেসার ভারত পরবর্তীকালে কিভাবে সামলায় নিঃসন্দেহে এখন $1 মিলিয়ন প্রশ্ন, যার উত্তর আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে নিঃসন্দেহে পাবো। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।